দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির আজকের এই আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান বাস্তবতা নিয়ে। দুজন অতিথি আমাদের উপস্থিত আছেন, বাস্তবতার খাতিরেই কথা বলবেন। আমরা একটু দুজন অতিথির সাথে একটু পরিচিত হব। আমার ডানে আছেন কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। আমার বামে আছেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি অনেক মানুষের প্রতিবাদ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ প্রত্যাশার প্রতীক। সেই ঘটনা প্রবাহের পর আজ আমরা দাঁড়িয়ে আছি রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইনের শাসন এবং জনগণের প্রত্যাশার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, আর চ্যালেঞ্জগুলো এখনো রয়ে গেছে কি। আজকের আলোচনা আমরা আবেগের পাশাপাশি তথ্য, যুক্তি এবং বাস্তবতার আলোকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। দর্শক, আমার বামে আছেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক এনসিপি। একটু আপনার কাছে যাই। যে প্রত্যাশা, যে স্বপ্ন ছিল, আজ হচ্ছে 7ই জুলাই 2026, ঠিক 2 বছর আগে 7ই জুলাই 2024 সালে আপনি নিশ্চয়ই জানেন আজকের দিনে বাংলা ব্লকেট দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, ঢাকাতে বিশেষ করে সব জায়গায় বাংলা ব্লকেট দেওয়া হয়েছিল। সেই যে স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, একজন জুলাই যোদ্ধা হিসাবে আপনি কি মনে করছেন আমরা আমাদের সঠিক জায়গাতে আমরা যেতে পেরেছি? আসলে প্রথমত এনটিভির দর্শক এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের সাথে একটা অনেকগুলো উত্তরও আমি মনে করি চলে আসছে, দর্শকরা পেয়ে গেছেন। প্রথমত আমরা জুলাই গণঅভ্যুত্থানের শুরুটা যদি দেখি, শুরুটা হয়েছিল একেবারেই নির্দিষ্ট একটা দাবির পক্ষে, কিন্তু আসলে এই দাবির সাথে কোটা বিরোধী আন্দোলন সংগ্রাম আমি বলবো যে গত 14 বছরে বা 17 বছরে বাংলাদেশের মানুষের যে নির্যাতন, নিপীড়ন, লুটপাট, পাচার, খুন, জখম, যে একটা বিভৎস শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি, এই যে এর বিপরীতে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই কোটা সংস্কারের দাবির সাথে সাথে মানুষের এই প্রত্যাশাগুলো আসলে সংযুক্ত হতে থাকছে আন্দোলনের সাথে। আজকের দিনটা যদি খেয়াল করে দেখেন, বাংলা ব্লকেট, এরপরে এসছে ধারাবাহিকভাবে কর্মসূচি এসছে, এবং কর্মসূচির সাথে দেখেন কোটা সংস্কারের বাইরে অন্যান্য দাবি দাওয়া যুক্ত হতে শুরু করেছে। কারণ এই যে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে তখন রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, নানা শ্রেণী পেশার মানুষজন সমর্থন দিয়েছে এবং যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার পাশাপাশি এইটা আসলে একটা সার্বজনীন আন্দোলনের পরিণত হয়েছিল। আর এই সার্বজনীন আন্দোলন থেকে আমরা আসলে বলবো যে বিগত 14 বছর বা 15 বছর আমরা যেই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও কিছু রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছিল। যে আমরা যে নিপীড়ন, নির্যাতন পাচ্ছি, যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে স্বৈরাচার টিকে আছে কেমনে, এই যে স্বৈরাচার বারবার ক্ষমতা দখল করছে কিভাবে, খুন করে টিকে থাকছে কেমনে, গুম করে টিকে থাকছে কেমনে, পাচার করে কিভাবে টিকে থাকছে, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে ছিল। তো এই সমস্ত কিছু যখন জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে মানুষের প্রত্যাশা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রাপ্তির জায়গাতে এসেছিল, যে আমরা এইটা প্রাপ্তিটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়তো বা সম্ভব হবে। আমি আজকে দাঁড়িয়ে 2 বছর পরে আমি যদি বলি, আমরা আসলে সেই প্রাপ্তির জায়গা থেকে বারবার মানে অর্জনের জায়গায় হাঁটতে গিয়ে বারবার হোঁচট খেয়ে আজকে অনেকটাই এই এমন জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের প্রাপ্তি কতটুকু হয়েছে না একদমই হয় নাই, আমাদের এই হিসাব নিকাশ করতে হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এত বড় ত্যাগ, এত বড় ক্ষতি, মানে এত আত্মত্যাগ, এত জীবন রক্তের বিনিময়ে আমরা আসলে বড় লস করছি। এই লসটা মানে আজকের দিনে আপনার উপলব্ধি হচ্ছে, আমরা আজকের দিনে মানে সেটা হচ্ছে আমাদের এত বড় মানে ত্যাগের বিনিময়ে আমাদের অর্জনটা খুবই সামান্য হয়েছে। আমাদের সুযোগ ছিল, এই সুযোগটা অর্জনে কি জানাব ইমরান ইমন, অর্জনে কি সামান্য হয়েছে না দীর্ঘ 55 বছরের যে প্রত্যাশাটা আসলে বেড়ে গিয়েছিল, সে প্রত্যাশার জায়গাটা অনেক হওয়ার কারণে হয়তো সেই প্রাপ্তিটা খুব ছোট মনে হয়, এরকম কিছু নাকি? আমি প্রাপ্তির জায়গাটা যদি বলেন, অর্জনটাই বলবো, অর্জনটা আমি বলবো যে অপর্যাপ্ত হয়ে গেছে। এই এত বড় ত্যাগের বিনিময়ে আমাদের অর্জনটা আরো অনেক বড় কিছু। আপনার কাছে আসবো ইমরান ইমন, আমরা একটু যেতে চাই কে এম আবু তাহের, আপনার কাছে একটু যেতে চাই। যেটি বলছিলেন ইমরান ইমন, 2 বছর আজকের দিনে আসলে 2 বছর হয়েছে বাংলা ব্লকেট দিয়ে। এই যে মানুষ স্বপ্ন দেখেছিল, বলছিল যে সকল শ্রেণীর মানুষ আসলে যুক্ত হয়েছিল আস্তে 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 ধারাবাহিকভাবে, সেটা এক দফাতে যায়। গণ অভ্যুত্থান, এত বড় একটা গণ অভ্যুত্থান, 1400 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে 30,000 বিকলাঙ্গ, এই যে একটা পরিবেশ করে একটা গণ অভ্যুত্থান হলো, আমরা কি সেই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন প্রত্যাশা ছিল, আমরা সেটা কতটা প্রত্যাশা পূরণ হচ্ছে বলে আপনি মনে করছেন? আপনি
আমি আপনাকে বলি পিছনের দিকে একটু যেতেছি। জি। পিছনের দিক হইল 28শে অক্টোবর 2023-এ 28শে অক্টোবরে যখন 2023-এ যখন এই পল্টনে প্রোগ্রাম দিল কার্যালয়ের সামনে, সেটা আমাদের বিএনপি সহ তথা টোটাল সমমনা সকল 63টা রাজনৈতিক দল জি সেই দিন হামলা করলো আপনার হইল জিয়া ওই দিক দিয়ে আওয়ামী লীগের মিছিল আইসা এই প্রধান বিচারপতি বাসভবন এখান থেকে হামলা শুরু করলো। আমরা তখন আলরাজি কমপ্লেক্সের সামনে আমাদের স্টেজ, জি আমার এই স্টেজ আমি নিজে দাঁড়া করে আমাদেরকে স্টেজ করতে দিবে না, তারপর ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে আমি জোর করে স্টেজ করানো হয়েছে আমাদের জাতীয়তাবাদী সমমনা জোটের মধ্যে। এই স্টেজ করে আমরা ওখানে প্রোগ্রামে আমাদের লোকজন সব আসছে, বিএনপির পুরা ঢাকা সিটিতে সেদিন লোকজন ভর্তি, জি জি ফুল এত লোক, প্রায় আমার জানা মতে সেদিন হয়তো 30 থেকে 40 লক্ষ লোক আসছে ঢাকা সিটিতে। জি কিন্তু দেখা গেছে যে সেই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিছে কিছু ষড়যন্ত্রকারীরা। জি আসলে সেদিন ব্যর্থ হয় না, আমি বলবো ব্যর্থ না, সেদিন থেকে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে। 28শে অক্টোবরের যে ঘটনাটা ঘটছে বিএনপি অফিসের সামনে একজন লোক মারা গেছে, সেদিন থেকে পুরো আন্দোলনটার মানে মুভমেন্ট শুরু তৈরি হয়েছে, হচ্ছিল, প্রেক্ষাপট তৈরি হয়েছে। হচ্ছিল। হ্যাঁ, আমরা সেই আন্দোলন করতে করতে আপনার এই জুলাই আসলো কিভাবে? আওয়ামী লীগ এতই ফ্যাসিবাদী ছিল, জি এতই বড় ডেঞ্জারাস একটা রাজনৈতিক দল ছিল, যেই দলটায় কোনো রাজনৈতিক দলকে রোডে দাঁড়াইতে দিত না, বিরোধী দলকে তো দিতেই না, বিরোধী দলকে একেবারে তো কোনো প্রশ্নই space দিত আসছিল না। হুম, হুম, তারা না দাঁড়াইতে দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমরা আমাদের অন্য পন্থা বেছে নিতে হয়েছে। জি। আমরা আমাদের ছাত্র সংগঠন আজকে যে এনসিপি, তারপরে আপনার ধরেন ওই যে মানে নিশ্চয়ই বলবেন সেই সময় বিরোধী সেই সময়- পক্ষকে এই কর্মসূচিগুলো করতে দেয়নি বা দেয়নি। এটা একটা ফ্যাসিলিটি আছে, এটা একটা ফ্যাসিবাদী না, শুধু আপনি রোডে নামলে তো আপনার গুলি করতেছে, বিএনপির লোকজন নামলে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে কে মাহবুতার গতকাল এনসিপি একটা প্রোগ্রাম করতেছিল সাভারে, তারা তাদের পদযাত্রা অনেকগুলো প্রোগ্রামের, সেই প্রোগ্রামও আমরা দেখেছি বোমা হামলা হচ্ছে। আমি এইটি আপনাকে কি- বলি। এটি কি সরকার কি একই কায়দায় যাচ্ছে কি না বিরোধী দলকে না, দমন করার আমি জন্য? আপনাকে বলি, তারেক রহমানের সরকার জি অতীতের সকল রেকর্ড সবচেয়ে আপনি ভালো একটা সরকার বলতে হবে, জি। এবং তার চিন্তা তাহলে চেতনা। এটা কারা তারেক করছে? রহমানকে আপনি কোন দিক দিয়া, এটা কারা করছে বলে আপনি বর্তমান মনে প্রধানমন্ত্রী, বর্তমান সরকারকে আপনি কোন দিক দিয়ে দোষ না, দিতে সেই পারবেন সময় না। আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী একই কথা কিন্তু বলতেন, সেই সময় একই কথা বলতেন না। যে কারা করছে ষড়যন্ত্র, অন্যরা করছে। আমি আপনাকে বলি, এখন কারা করছে? এনসিবি যে পদযাত্রা করতেছে, জি এনসিবি বা 11 দলীয় জোট, জি। তারা যে পদযাত্রা করতেছে, জি জি এই পদযাত্রাটা হইল সরকারের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিচ্ছে, জি কিন্তু এখন এনসিবির ভিতরে তো আওয়ামী লীগের লোক অনেক আছে, জি আপনি বললে তো হবে না। জি এখানে আওয়ামী লীগের লোকই এনসিবির পাহারা দিচ্ছে, আওয়ামী লীগের কিছু অংশ আছে তার মানে এটার ভিতরে। বলছেন আপনি তাদের মধ্যে, দলের মধ্যে থাকাই দলের একটা মধ্যে বিরোধী কিছু পক্ষের- আওয়ামী লীগের লোক আছে, তা এনসিবির লোক না, গুপ্ত আছে যারা, ডাইরেক্ট তারাই। ছাত্র গুপ্ত, হ্যাঁ। গুপ্ত আওয়ামী লীগ এনসিবির ভিতরে আছে। আছে। আমি এনসিবি কে বলবো তারা যেন শুদ্ধি অভিযান চালায়। না, এটা আইডেন্টিফাই করার দায়িত্ব কার, সরকারের কিনা? না না, সেটা সরকার তো আইনের আওতায় আনা। এখন ধরেন আমি আপনাকে বলি, যেমন এর আগে একজন এনসিবির নেতার আগে গ্রেফতার করছে আর থানা ঘেরাও করছেন আপনি। জি ঝিনাইদহতে। হ্যাঁ, আপনি আইনকে স্বাভাবিক চলতে দেন। জি সরকার সঠিক তথ্যটা সঠিকভাবে, সরকার যদি আপনার আসামি দইরা যদি সরকার যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে আপনি সরকারকে দোষ দিতে পারেন জি। যে বেআইনসাফি বিচার করতেছে, অন্যায়ভাবে সরকার কাউকে গ্রেফতার করছে, এটা আপনি তাহলে দোষ দিতে আমরা পারেন। একটু ঘুরে আসি। ইমরান ইমন, কাল আপনাদের সেই সাভারের ঘটনা আপনারা কোনো মামলা করেছেন কিনা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, বা আপনাদের কোনো সন্দেহের তীর আপনারা বলছেন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এটা করছে, আপনাদের বক্তব্যে বলছেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের তো নিরাপত্তাও দিচ্ছে, আসলে মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন দর্শকদের উদ্দেশ্যে, যদি প্রথমত ছোট্ট করে। মানে আবু তাহের ভাই যেভাবে বললেন, এটা যদি বলেন যে সরকার আমাদের সব করতে দিচ্ছে, সরকারের এখানে কোনো দায় নাই, এগুলো আসলে মানে একপাক্ষিক একতরফা আলাপ। জি। এই আলাপটা এরকম হয় না। জি আসলে দেশে যখন সরকার, যখন যেই সরকার, যেই দলই রাজনৈতিক দলই সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষের
নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। সরকারের ঠিক আছে? তো নিঃসন্দেহে জি। যেমন কালকে এটা নিয়ে হয়তো আবু তাহের ভাই বলে নাই, তারপরেও অনেকেই বলছে যে হামলার পরপরই নাহিদ ইসলাম বলেছে যে এটা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সরকারের জি। সমর্থনে এ ধরনের এরকম হামলা হয়েছে। এইটা বলাটা খুবই রাজনৈতিক এবং খুবই দায়িত্বশীল বক্তব্য আমি মনে করি। কারণ হলো এইখানে হামলা কিংবা এই হামলার ক্ষেত্রে যাতে হামলা না হয় এই নিরাপত্তা বা এই আয়োজনের দায়িত্ব প্রধানত সরকার এবং আইন শৃঙ্খলাতার বাহিনী। সরকার, মানে সরকারের তো আইন শৃঙ্খলা বাহিনী হলো সরকারের একটা অংশ, জি, ঠিক আছে? সো সরকারের দায়িত্ব দায়িত্ব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার। তো যখনই এই নিরাপত্তার বিঘ্নিত হবে প্রথম দায়টা কারাগারে যাবে, দায়টা সরকারের কাছে যাবে। আবু তাহের ভাইয়ের প্রথমেই দায়টা স্বীকার করে নিয়ে আলাপটা করলে ঠিক আছে, আমরা যাব তার ওনার তো কাছে আমার যে দায়টা। কথা হলো যে আমরা এরপরে হামলার পরে এখানে আমাদের নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সাজিদ আলম সহ সবাই সাভার থানায় গিয়েছেন, পুলিশের কাছে জানিয়েছেন, অভিযোগ করেছেন, ঠিক আছে? তো আনুষ্ঠানিকভাবে যেটা করার তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমি দেখেছি ঢাকা জোনের ডিসি উনি তাৎক্ষণিকভাবেই ওই স্থানে পৌঁছেছেন, ওনার ঢাকা জেলার এসপি দেখেছি জি। তো ঠিক আছে, এই যে এই দায়িত্বশীল আচরণটা আমরা চাই, কিন্তু আমার কথা হলো যে যেই কোনো ঘটনার পরে আমরা এই তাদের দায়িত্বশীলতা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের যে কোনো ঘটনা ঘটার আগের থেকে যেন যদি তারা প্রতিকারের ব্যবস্থা নেই। আমি তাহির ভাইকে একটা জিনিস বলবো যে আমরা আসলে রাজনৈতিক সংস্কৃতির জায়গায় উনি যে প্রশ্নটি তুললেন আপনার কাছে যে তীর আনলেন, আসলে এনসিপির মধ্যে আমরাও দেখেছি অনেক সময় পত্রপত্রিকার মাধ্যমে যে আওয়ামী লীগের অনেকেই পুনর্বাসিত হচ্ছে আপনার এনসিপিতে। এখন তারা কি এটা করে থাকতে পারে কিনা, ওনার প্রশ্নটা আপনি এটা কিভাবে, মানে একেবারে কি মানে উড়িয়ে দেওয়ার মতো কিনা এই বিষয়টা? উড়িয়ে দেওয়ার মতো না। আমি আসলে ব্যাপারটা বলবো যে এনসিপির ভেতরে আওয়ামী লীগ এসে হামলা করছে, এগুলো আসলে আজগুবি কথা বলবো আসলে। কিন্তু প্র্যাকটিক্যালি হলো দেখেন, ঝিনাইদহর কথা বললেন যে থানাতে আটক করে নিয়ে যাওয়ার পরে কাদেরকে আটক করে নিয়ে গেছে, জি, মানে আপনাদের উপরে হামলা করেছে, আপনারা আবার আপনাদেরই আটক করেছে। আমরা এক্স্যাক্টলি আটক হামলা করেছে এনসিপির নেতা কর্মীদের উপরে, আবার আটকও করছে এনসিপির নেতা কর্মীকে, তখন থানায় গেছে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে গেল, হামলাটা কারা করেছিল আমরা তো মিডিয়ার সামনে একদম প্রকাশ্যে দেখেছি কারা হামলা করেছে, ছাত্র দলের নেতা কর্মীরা হামলা করেছে। এখন আসেন, আমার এই যে আজকে গতকালকে আমাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছে, আজকেও আমি রাজশাহী বিভাগ নিয়ে যেহেতু সমন্বয় করতেছি প্রোগ্রাম, আজকে আমাকে বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছে, ধরেন আমার পাবনা চাটমোহরে অলরেডি আওয়ামী লীগের একটা অংশ ফেসবুকে প্রচারণা করতেছে যে এনসিপিকে আসলেই আমরা দেখে নেব, এই মাটিতে এনসিপিকে আসতে পারে না। ছাত্র দলের লোকজনও ফেসবুকে প্রচার করছে যে একজন তো ছাত্র দলের এক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে যে এদের একটা করে ডিম মারতে পারলে 500 টাকা করে দেবো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। জি জি জি। তো এইটার পরে যদি বলেন যে আওয়ামী লীগের সবাই আরো উস্কে দেয়, আরো ঘটনা ছাত্রলীগ কি বলছিল আর বিএনপি এখন করতেছে না, আমাদের সরকার সব ঠিকঠাক করছে, এইগুলো কথা বলার সময় এই খোঁজগুলো রাখা দরকার। প্রকাশ্যে আমার রাজশাহীর গোদাগাড়িতে এই ঘোষণা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে, আবার বিএনপির পক্ষ থেকে হচ্ছে। এই বিষয়গুলো আমার তার মানে কি আপনি মনে করছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মিলে এনসিপি কে বা দেখেন বাংলাদেশে 5 আগস্ট প্রতিরোধ করার চেষ্টা করছে? 5 আগস্টের পরে আওয়ামী লীগের সবথেকে বড় শেল্টার হাউস বিএনপি হয়েছে, এটা তো প্রকাশ্যে চলে যাচ্ছে। আমরা একটু ঘুরে আসি কে মাহমুদার আপনার কাছে নুরজন ভাই, এইটার জন্য চোখ খুলে রাখা দেখার না, চোখ বন্ধ করে তাকায় যেভাবে থাকেন আপনি, মানে গর্তের মধ্যে ঢুকে থাকেন, দেখেন সালাউদ্দিন আহমেদের মতো নেতা এস আলমের গাড়িতে চড়ে ঘোরে, মানে বিষয়টা কেমন হয়ে গেছে, এটা তো আর লুকানো ছাপানো বিষয় না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ঘুরে আসি, আমরা কে মাহবুব তাহের আপনার কাছে একটু যেতে চাই। এখন এই 5 আগস্টের পরে আওয়ামী লীগের সবচেয়ে শেল্টার হয়ে গেছে বিএনপি, আসলে এটা সমর্থন করেন কিনা? আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি এই কথাটা বলে থাকেন, 5 আগস্টের পরে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল না, ক্ষমতার পৃষ্ঠপোষকতা ছিল কে? এনসিপি। তো 5 আগস্টের পরে 655 এনসিপি ছিল না, সে অন্তর্বর্তীকালীন না এনসিপি অন্তর্বর্তী সরকারের এনসিপির ছাত্র আমাদের নেতা, এনসিপির এখন যারা নেতা পরবর্তী দল করেছে, পরবর্তী দল করছে নাহিদুল ইসলাম, এই শারজিস, এই হাসানাত, তারপরে আপনার হলো যে মাহফুজ, এরা তো সবাই এনসিপির লোক, এনসিপির নেতা। এনসিপি তো পরে তৈরি হয়েছে, সেটা বলছি, এনারাই তো করছে। জি, কিন্তু এনাদের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এই সমস্ত নেতারা বিদেশে পালাইছে, এটা তো আমাদের কাছে এখন বলতেছে, বিভিন্ন মিডিয়াতে আসতেছে, এই সার্জিসে অমুকরে সহযোগিতা করছে, পার করে দিছে, এটা কে বলতেছে? মিডিয়া বলতেছে না? এটা মিডিয়া যদি সত্য তথ্য না পাইতো তাহলে এটা বলতো, কিন্তু এই কাজটা কেন হইলো? এই বিষয়গুলো এখন ওইখান থেকেই আপনার হইলো যে এনসিবি এখন বলতেছে, আগে ছাত্রদল, ছাত্র শিবির, যুবদল সবাই মিললে এনসিবিকে সহযোগিতা করছে বিদায়
এই যে জাতীয় নাগরিক পার্টি পার্টি এনসিপি, এটা আপনার হইলো তারা তখন তাদের ব্যাপক আকারের লোক দেখা গেছে। এখন আপনি বাস্তবতা যান, এখন কি পরিমাণ লোক দেখা যায়। এখন আপনার ওখানে লোক 500 নাই, 5000ও নাই। তা আপনাকে এটাই বুঝতে হতো, এখানে সমস্ত রাজনৈতিক দলগুলা ছাত্র সংগঠন আপনাদেরকে সহযোগিতা করছে। আপনারা তখন ফিল্ডে গেছেন, আপনারা আগায় নিয়ে আসছেন। জি আপনাদেরকে আগের সরকার পৃষ্ঠপোষকতা, আপনারা এই আওয়ামী লীগ, এই যে বসুন্ধরার একটা চিঠি আমি পাইছি, এই ইয়ারের লেখছে আপনার ক্রীড়ামন্ত্রী কি জানিছিল, আমিনুল ইসলাম না, আসিফ মাহমুদ আসিফ মাহমুদের লেখছে এই বসুন্ধরা জি। ছেড়ে দিছে এটা। জি এই চিঠি আমি পাইছি, দেখছি আমি চিঠি আমার হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা আপনার তো এই চিঠি যদি আসিফ মাহমুদের নামে লেখা থাকে, আসিফ মাহমুদ এটা প্রতিবাদ করলো না কেন? সাংবাদিক সম্মেলন করে এটা প্রতিবাদ করতে পারতো, করছে আজ পর্যন্ত? আপনারা কোনো আওয়ামী লীগের এখন এনসিপিতে আপনি যা দেখবেন, আওয়ামী লীগের অনেক লোক এখানে ভিতরে আছে এবং তারাই এটাকে একটা গোলা পানি, ওই যে অতীতে যেরকম 2006 সালে যেরকম লগিবুটা দিয়ে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ জি একটা গোষ্ঠীর সহযোগিতায়, এখন আবার তারেক রহমানের সরকারকে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ব্যর্থ করার জন্য আবার ষড়যন্ত্র করতেছে। সেই একই কাদা ষড়যন্ত্র মানে কারা করছে এটা? এখন এনসিপির মাধ্যমে এটা হচ্ছে নাকি? এনসিপির মাধ্যমে হইতে, নাহলে আপনি ওনারা শোভাযাত্রা করতেছে, ওনারা সরকারের কাছে প্রত্যেক জায়গায় জায়গায় সিকিউরিটি চাইবো। আমাদের পুলিশ কোন জায়গায় সিকিউরিটি দেয় না এমন কোন তথ্য আপনারা বলতে পারবেন? জি, দেওয়ার পরেও তো ঘটনা তো ঘটছে। না ঘটনা ঘটতেছে, সেইটা দায় টাকা, আপনার প্রতিটা মানুষ দায় টাকা দেওয়ার পরে আমি আপনাকে বলি, এই যে না ওই সময় বিদ্যুৎ বন্ধ করা, আমি স্পষ্ট ভিডিও দেখছি। জি, ওই যে হামলার সময় কোনো বিদ্যুৎ বন্ধ ছিল না, হামলার সময় বিদ্যুৎ দাবি ছিল। করছে এনসিপি, দাবি করছে না ওই বোমাটা যখন ফুটছে তখন হইলো আমরা দেখলাম তো, ভিডিও দেখছি তো, আমরা ভিডিও দেখছি। তার মনে হয় 10-15 মিনিট পর হঠাৎ করে মনে করছে অনেক ট্রান্সমিটার হয়তো বাস্ট হয়ে গেছে, বিদ্যুৎ নিয়ে গেছে, এরকম হইতে পারে। কিন্তু অরিজিনালি আপনার হইলো এইখানে এখন তো 2 জনকে গ্রেপ্তার করছে। আপনি দেখেন এই 2 জন কোন দলের লোক? সঠিক বিচার হয় আওয়ামী লীগের লোক, জি, সেই ফ্যাসিবাদের লোক, নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক দলের লোক। তো তারা ওখানে কি করে অ্যান্টি পাইলো? তাদেরকে গ্রেপ্তার করছে। ইনশাআল্লাহ এটা সঠিক বিচার হবে। আমরা সেটাই আমাদের সাথে সাথে আমাদের এসপি ওখানে চলে গেছে, এটার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জনাব আবু তাহের, আপনার কাছে ছোট্ট প্রশ্ন, আপনার কি মানে এই জুলাইয়ের পক্ষে কিনা, জুলাই ধারণ করেন কিনা? জুলাইয়ের পক্ষে আমরা যদি জুলাই না ধারণ করি, তাহলে এই জুলাই কোনোদিনও বাস্তবায়ন হইতো না, বাস্তবায়ন হতো না। এটাই আমরা আপনার কাছে প্রশ্ন আরেকটি তাহলে চলে আসে। আমরা সম্প্রতিকালে দেখলাম আপনার জুলাই স্মৃতিস্তম্ভ বানিয়ে সেখানে জুতা নিক্ষেপ করছে আমাদের, তারা এখনো আইনের আওতা আনা হয়নি। এই যে বিভৎসতা, মানে এই যে দাম্ভিকতা, মানে জুলাই এখনো আপনারা বেঁচে আছেন, আমরা বেঁচে আছি জুলাই গণঅভ্যুত্থানে যারা সৈনিক, মাত্র 2 বছরের একটা ব্যবধান। তো এই 2 বছরের মধ্যে জুলাইকে এভাবে হেয় করা, অপমান করা, তারা এখনো আইনের আওতা আসছে না। এটাকে আপনি কি? আমি যতটুকু জানি ইতিমধ্যেই এটা আইনের আওতা আনার জন্য অলরেডি বিভিন্ন জায়গায় যারা যারা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। এটা সরকার এটা কাজ করতেছে, এটা নিয়ে কাজ করতেছে, কারা কারা এটার সাথে জড়িত ছিল। কিন্তু আপনার হইলো যে জুলাইকে যারা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে, এটা আমি বাস্তবতা বলি। ধন্যবাদ। আমরা যে ইমরান ইমন, আপনার কাছে এই প্রশ্নটাই যেতে চাই। সম্প্রতিকালে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে আন্দোলিত করেছে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন। স্মৃতিস্তম্ভ লেখে, জুলাই স্মৃতিস্তম্ভ সেখানে জুতা নিক্ষেপ করছে। মেহেদি মমিন আছে, তার স্ত্রী আছে, বেশ কয়েকজন ছবিজঙ্গনের আমরা দেখছি যে নায়িকারাও আসলে জুলাইকে নিয়ে কটূক্ষ করছে, বাট তাদের কিন্তু আইনের আওতা আসছে না। সম্প্রতিকালে 6 জনের বিরুদ্ধে আমাদের রাষ্ট্র ফোরাম নামে একটা সংগঠন তাদের অভিযোগ করেছে, আপনার শাহবাগ থানা জিডি করেছে। তো সরকারের কি কোনো উল্লেখযোগ্য উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা, বা সরকার কি কোনো উদ্যোগ সন্তুষ্ট কিনা আপনারা? আসলে আপনার এই আলাপটার সাথে আবু তাহের ভাইয়ের একটা কথার উত্তর দিয়ে আমার মনে প্রশ্নের সাথে একটা মিল আছে। বিষয় হলো যে, যেমন ভাই বললেন যে 5 আগস্টের পরে আসলে এনসিপির লোকজনই ক্ষমতায় ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে ছিলেন। তারপরে এনসিপির নেতারাই আওয়ামী লীগের লোকজনকে বিদেশে পালাতে সহায়তা করেছে কিংবা আশ্রয় দিয়েছে। কিন্তু মিডিয়া, এখন বাংলাদেশের মিডিয়ার ক্যারেক্টার তো আপনারা জানেন, ঠিক আছে? মিডিয়া আসলে কিভাবে পরিচালিত হয় এটা আপনি তাহির ভাইও জানে, আমিও জানি, আপনিও জানেন। তো মিডিয়া তো এখন সরকারের হাতে। সরকার
সরকারের সরকারের হাতে না, মানে সরকারের হয়তো- জি। নিয়ন্ত্রণেই বাংলাদেশের মিডিয়া এখনো স্বাধীন হয় না, আগেও স্বাধীন ছিল না। জি। ঠিক আছে, তো আপনাদের হাতে তো মিডিয়া আছে, প্রশাসন আছে, তো আপনারা এগুলো সামনে নিয়ে আসতেছেন না কেন? জি ঠিক আছে, যদি আমাদের এই বিগত ফ্যাসিস্টদের জি। যারা হত্যার সাথে জড়িত, খুনের সঙ্গে জড়িত জুলাই গণ অভ্যুত্থানে, তাদের যদি আমাদের এনসিপির নেতৃবৃন্দ পালাইতে সহযোগিতা করে থাকে, আশ্রয় দিয়ে থাকে, তো এটা তো বাংলাদেশে লুকায় থাকার মানে সেগুলো সামনে নিয়ে আসা সুযোগ নাই। হ্যাঁ তাহলে আপনার হাতে প্রশাসন আছে, মিডিয়া আছে, ওপেন করছেন না কেন? জি ঠিক আছে, প্রথম কথা। তার মানে এই যেহেতু ওপেন করছেন না, আসলে এইটা ভিত্তি না অভিযোগদের যদি গ্রাউন্ড থাকতো তাহলে এগুলো সামনে আসতো। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে আসলে বাংলাদেশে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, একদিক দিয়ে আওয়ামী বিরোধিতা করা হচ্ছে। এইটা সত্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নাই। যখন একটা দল মানুষের বুকে সরাসরি গুলি করে, দল হিসাবে গণহত্যা চালায়, জেনোসাইড, যেটাকে একেবারে স্পষ্ট। জি। এই গণহত্যার পরে একটা দলের আর রাজনীতি করার নৈতিক কোনো বৈধতা থাকে না। এখন দেখছি আমরা যে বিগত সময় যারা এই স্বৈরাচারী ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য আওয়ামী লীগকে নানাভাবে, মানে তলা থেকে বলবো আসলে শেল্টার দিয়ে গেছে, আওয়ামী লীগের এই কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আসলে তারা স্বৈরাচারী কার্যক্রম করেছে এবং একই সাথে বৈধতা উৎপাদন করেছে। এই বৈধতা দেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তাদেরকে নানা রকমের ঘুরায় পেঁচায় নানা আঙ্গিকে নতুন করে পুনর্বাসিত করার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করছি। আমাদের জায়গা থেকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হলো যে সরকার যখন কোনো সংকটে পড়ছে, সরকারের কোনো পদক্ষেপের মধ্যে মানুষের বিপক্ষে যাচ্ছে, সামগ্রিক চিন্তার বিপক্ষে যাচ্ছে, আমাদের কাজ হলো সেটাকে সামনে তুলে ধরা। সরকারের দায়িত্ব হলো সেইটাকে কিভাবে প্রতিকার করা যায়, প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থা নেওয়া। আমরা দুঃখজনকভাবে দেখছি যে আপনি যাদের কথাই বললেন যে জুলাই নিয়ে কিংবা আমাদের এত বড় গণঅভ্যুত্থান নিয়ে, মানে মাত্র 2 বছর, মাত্র 2 বছর বয়সী, আমরা এখনো বলবো যে আমাদের এখনো শহীদদের এখনো কান্না থামেনি, এখনো চোখের পানি শুকায়নি, এখনো স্মৃতি ভুলেনি। আপনি রাজপথে গেলে এখনো গাফিতে দেখতে পারবেন। আমার মনে হয় যে রাজপথে খুঁজলে তাদের রক্তের ফোঁটা খুঁজে পাওয়া যাবে। সেই জায়গায় এখন যখন আমরা এই রকম নির্লিপ্ততা দেখি সরকারের, এই স্বৈরাচার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অগত্য ভাষায় এখনো কথা বলছে, প্রকাশ্যে তারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার। আমি ভাইয়ের সাথে আমি একদমই একমত যে জুলাই গণ অভ্যুত্থান একক কোনো নেতা, একক কোনো সংগঠন, একক কোনো দলের অর্জন নয়। এটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষের সম্মিলিত। কিন্তু আপনারাই আবার সংসদে মানে বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানোর একটা অপচেষ্টা চলে। এবার বলি জুলাইয়ের মানে সেটা কি কারণে, কি কারণে সেটা যদি যখন দেখলাম জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার একটা পথ, আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্দিষ্ট দলের ছিল না, অন্তর্বর্তীকালীন সমষ্টিগত সকল দলের সমর্থনে বলবো যে বাংলাদেশের এই প্রথম কোন সরকার সমস্ত রাজনৈতিক দলের সমর্থনের সরকার ছিল। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে ওন করেছে, এটা আমাদের সরকার। সেই সরকার উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যমত কমিশন, তারপরে পরবর্তীতে আরো অনেকগুলো আমরা কমিশন দেখেছি, তারপরে সেগুলোকে নিয়ে একটা জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় পৌঁছেছিল অনেকগুলো। আমাদের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদ করা হলো। জুলাই সনদে আমরা সকল দল একমত হইলাম, যেগুলো সেইগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নিয়ে গণভোট করা হলো। 70% মানুষ গণভোটের সমর্থনে ভোট দিল। আপনি তারপরে সরকারের ক্ষমতায় এসে প্রথম দিনেই সংস্কার কমিশনের মানে শপথ না নিয়ে পরে প্রত্যাখ্যান করলেন। আপনাকে তখন আবার জুলাইয়ের পক্ষে কিভাবে বলা যায়? জি, আমরা জুলাইয়ের বিপক্ষে তো জুলাইয়ের বিপক্ষে জুলাইকে পায়ের উপর মানে চাপা দিয়ে আপনি শুরু করলেন সরকার। জি, আপনার এই প্রশ্নটি নিয়ে আমরা আসবো দর্শক। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাব। আমাদের কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থান বর্তমান বাস্তবতা। আমাদের সাথে কথা বলছিলেন কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। কথা বলছেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ফিরে আসছি, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি
সংসি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সংসি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সংসি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সংসি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের আজকের রাষ্ট্রচিন্তায়। আমরা কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান বাস্তবতা। দুজন অতিথি আমাদের সাথে আছেন কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, আছেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থান, আমাদের প্রত্যাশা নিয়ে। আমরা একটু যেতে চাই কে এম আবু তাহের, আপনার কাছে একটু যেতে চাই। জুলাইয়ের পক্ষে ইমরান ইমন বলছিলেন, আপনারা যদি জুলাইয়ের পক্ষে হন সেই ক্ষেত্রে আসলে প্রথম সংসদেই আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে ভোট দিয়েছে শুধু নির্বাচনের জন্য, এই বক্তব্য এটা এখন আন্দোলিত হচ্ছে আসলে। পাশাপাশি ইতিমধ্যে আজকে বিরোধী দল 6 দফা দাবি আপনার স্পিকারের কাছে পেশ করেছে। এই 6 দফাটি যদি আপনি একটু উত্তর বলি, একটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের জন্য অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং অধিবেশন ডাকার জন্য বলছেন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যক্ষ পরোক্ষ সব ব্যক্তি প্রতিষ্ঠান নির্দেশদাতাদের নিরপেক্ষ স্বচ্ছ দৃষ্টান্তমূলক বিচারের আওতা আনা, আরও কতগুলো দাবি আছে আসলে। তো এই 2 বছর হলো বা সরকারে এই জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে আপনারাও ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার প্রক্রিয়াটা বেশ কিছু দূরে এগিয়েছিল। আমরা এখন প্রক্রিয়াটা কিছুটা কি ধীর দেখছি কিনা আসলে মানুষ বলছে, পত্রে লেখা হচ্ছে, আসলে আন্তরিকতার কোনো ঘাটতি আছে? আমি আপনাকে বলি, একটা জনগণের ভোটের সরকার, যেটা আমরা দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল যেটাকে বলা হয়, জি, জনগণের ভোটের সরকার, এই গণতান্ত্রিক সরকার মাত্র আসলো 100 দিন পার হইল। আপনার 100 দিনে আর কতটুকু বিচার করতে পারবে? যেখানে 18 মাস অন্তর্বর্তী সরকার ছিল থাকার পরে উনি মাত্র 2টা না 3টা রায় দিয়েছেন মাত্র। না, অনেকগুলো তো বিচারের কার্যক্রম না, অনেক না, দূরে কার্যক্রম আগে এগিয়েছে। প্রক্রিয়াটা ওনারা শুরু করে দিয়েছে। এখন আমাদের বর্তমান তারেক রহমানের সরকার চাচ্ছে স্বচ্ছ বিচার করার জন্য, যেন পৃথিবীর কোনো দেশে যেন এটা প্রশ্ন না দিতে পারে, পরবর্তী সরকার প্রশ্নবিদ্ধ না করতে পারে। সেই জন্য অতীতে যে তদন্ত করছে বা বর্তমান তদন্ত করছে, এগুলারে যাচাই বাছাই করে সুন্দর করে যেন এই জুলাইয়ের সাথে যারা আপনার এই গাদ্দারি করছে, যারা এইভাবে নির্বিচারে আমার ছাত্র ভাই বোনদেরকে হত্যা করছে, তাদের এই হত্যার বিচারটা যেন স্বচ্ছ হয়, আন্তর্জাতিক মানসম্মত হয়, সেই জন্যই ওনারা এটা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই হাসানুল হক ইনু সহকারে রায় হয়েছে, 10 বছর জেল হয়েছে। আপনি সন্তুষ্ট এই রায়টি কি আপনি মনে করছেন? আমি এই রায় এখন আদালত দিছে, আমি এখানে আদালতেরকে প্রশ্নবিদ্ধ করব না, তবে আমাদের রাষ্ট্রপক্ষ বলছে আপিল করবে, কিন্তু এটা নিয়েও সরকারে ভিতরের চেষ্টা করতেছে যে আরো তো মামলা আছে ওনাদের বিরুদ্ধে, ওনারা তো আরো অনেকগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু আমার যতটুকু জানা, এই মামলায় বিচারক যেটা মনে করছেন, বিচারক সন্তুষ্ট হয়ে বিচারকের রায় দিচ্ছেন। এইখানে আমরা বিচারক কাজকে প্রশ্নবিদ্ধ করতে পারবো না। জুলাই সংখ্যা নিয়ে একটা আপনার কাছে প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আপনি নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার 55 বছর পরেও প্রকৃত আমাদের মুক্তিযুদ্ধের সংখ্যা এখনো আমরা নিরূপণ করতে পারিনি, রাষ্ট্র ব্যর্থ এখন পর্যন্ত। ঠিক মাত্র 2 বছর হলো আমাদের জুলাই গণঅভ্যুত্থান, এখনো সকল জুলাইরা কি বলে
এই যোদ্ধারা এখনো জীবিত আছে, আমরা সবাই আছি জীবিত এখনো। এখন পর্যন্ত জুলাইয়ের যে প্রকৃত সংখ্যাটা নিরূপণ হয়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে 844 জন। নিশ্চয়ই আপনি জানেন আন্তর্জাতিক সকল সংস্থা, জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো এই সংখ্যাটা 1400 প্লাস নিরূপণ করেছে, বা 1500 প্রায় 2000 কাছাকাছি। সেখানে 844 জনের এই সংখ্যাটাকে নিয়ে বিতর্ক সামনে আরো ছড়াবে কিনা, এই সমাধান কি এই সরকার করতে এটা পারা যায় চেষ্টা কিনা? করতেছে সরকার বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সমাধান করার জন্য। আমি একটা জিনিস দেখছি, এই যে কমিও মাদ্রাসার 72 জন ছাত্র মারা গেছে, তাদের 2-1 গার্জিয়ানও আছে। জি। কমিও মাদ্রাসার যে 72 জন মারা গেছে, 72 জনের আপনি মনে করেন কি এদের কি পুরোপুরি তালিকায় এই লোকে যোগ হয়েছে? না, এখান থেকেও কিছু বাদ পড়ছে। অনেক শহীদ পরিবার আছে, মা তার ডিএনএ এর পরীক্ষার জন্য সকল কিছু দিয়ে রাখছে, লাশ আজও খুঁজে পায়নি। আজও খুঁজে আজও পায়নি। খুঁজে পায়। তো এটা সরকারের আপনার এই কথা, এটা তো দায়িত্বগুলো- অনেক লাশ তো পোড়ায় ফালাইছে। জি। আপনি তো দেখছেন অনেক লাশ পোড়ায় ফালানো হয়েছে, অনেকরে আপনার নদীতে ফালাই দিছে, এই জন্য খুঁজে পাচ্ছে না। তবে আন্তর্জাতিক মিডিয়া বা বিভিন্ন সংস্থা বলছে 2000-এর কাছাকাছি হবে বা 2000-এর উপরে যাবে। এটা আপনার আমার দেখা তো এই আপনার এই এখন যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা পরিমাণ কিন্তু মানুষ মারা গেছে এগুলো তো পায় না এখনো। আমরা একটু ঘুরে আসি। এখন যে সংখ্যাটা 844 জন আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ওয়েবসাইটে, সেই সংখ্যাটা কিন্তু এটা আওয়ামী লীগ সরকারই সেই সময় কিন্তু প্রায় এই সংখ্যাটাকেই নিরূপণ করেছিল, 700 কত জন। মানে আওয়ামী লীগ সরকার তো মানে আসলে সেই সময় থাকার সময় মৃত্যুর হার বেশ কিছু আলাপ প্রায় এটাই তারাই। আসলে এই নিহতের সংখ্যা তো আমাদের দেশের প্রতিদিনের মিডিয়াতে যত মানে জুলাইয়ের যদি নিউজগুলোকে আপনি যদি খেয়াল করেন, শুধু প্রথম আলোর নিউজটাই যদি আপনি কভার করেন, ধরলাম যে আমাদের লিডিং একটা পত্রিকা, জি, জি। যদিও তাদের অনেক মানে এ নিয়ে প্রশ্ন করে মানুষ তাদের স্ট্যাটিস্টিক নিয়ে, কিন্তু প্রশ্ন থাকলেও প্রতিদিনের খবর যেগুলো যোগ করেন তাও দেখবেন যে একটা মেজর কোয়ান্টিটি পেয়ে যাবেন। আর প্রচুর মানুষ মারা গেছে, কারণ তখন কারফিউ ছিল, ইন্টারনেট শাটডাউন ছিল, যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছিল। এই রকম পরিস্থিতিতে অনেক তথ্য আসলে আমাদের কাছে পৌঁছায় নাই, মূলধারার মিডিয়াতে আসে নাই। কিন্তু আমাদের আসলে আমি বলবো যে বর্তমান সরকারের এইটা জায়গাতে একটু দুর্বলতা দেখছি আমরা, কিন্তু তার থেকেও আমি তো সব থেকে বড় দোষী করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ যেই সরকার এই গণঅভ্যুত্থানের এই শহীদদের রক্তের উপরে লাশের উপর দিয়ে দায়িত্ব নিয়েছিল, তারা প্রথমেই তাদের ব্যর্থতা হলো যে এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তারা করতে পারে নাই, আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারে নাই, শহীদদের বলেন, শহীদদের পরিবার, আহতদের পরিবারের পুনর্বাসনটা করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে আমারও প্রচুর সমালোচনা আছে, কিন্তু মোটা দাগে মনে হয় যে তাদের এই সমালোচনাটা একদম সিরিয়াসলি নিতে হবে যে তারা এটা করতে পারে নাই। কিন্তু আমরা একইভাবে আবার বলবো যে বর্তমান সরকার, তাদের আমি একদমই নির্দিষ্ট করে বলবো যে আমরা আবু তাহের ভাই, আমি নিজে, উনি একটা দলের সাথে উনি সমমনা জোটে ছিলেন, আমি গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ছিলাম, যুগপৎ আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য হিসাবে আমরা ওই সময় কাজ করেছি, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রাম করে আবু তাহের ভাই বললেন যে আমরা 2023-এর অক্টোবর মাস থেকে আসলে শুরু হয়েছিল আন্দোলন। ব্যাপারটা তা না, আন্দোলনটা আরো অনেক আগে থেকে, আমরা গত 15 বছর ধরেই আন্দোলনটা করছিলাম, বিশেষ করে 14 নির্বাচনের আগে থেকে। গত 14-15 বছর আমরা আসলে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের দাবিতে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। তো আমরা আসলে শেষ পর্যন্ত পারি নাই। কিন্তু মানে আমি জুলাই যোদ্ধা নিজেকে দাবি করতেছি, আমি কিভাবে জুলাই যোদ্ধা, আমি এজ এ পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে আমি মাঠে ছিলাম। আর আরেকটা পক্ষ ছিল যারা আসলে জুলাইয়ের মূল ফোর্স নেতৃত্ব দিয়েছে, যাদেরকে আমরা সামনে থেকে দেখেছি, যে সকল ছাত্র ভাইয়েরা আমাদের নেতৃত্ব দিয়েছে, আমরা কিন্তু ওদের নেতৃত্বে মাঠে নামছিলাম। আমি তখন রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা গণতন্ত্র মঞ্চের নেতা হিসেবে মাঠে ছিলাম, কিন্তু ওদের নেতৃত্বে না, আমার নেতৃত্বে আলাপ হয় নাই। তো ওদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান সফল হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, ইনক্লুডিং বিএনপি, তারা আসলে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাইছে আমি মনে করি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই সুযোগ পাওয়ার পরে আজকে যে সরকার, এই সরকার আপনি যে যতই বলেন আমরা 23 সালের নির্বাচনের পরে কিংবা 14 সালের নির্বাচনের পরে, 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনাকে বলেছি অবৈধ প্রধানমন্ত্রী। আজকে তো আমার তারেক রহমানকে ওন করি, তারেক রহমান আমার প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী। তারেক রহমানের ভূমিকা আর শেখ হাসিনার ভূমিকাকে আপনি এক করে দেখতে পারেন। তো তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে ফিরে আসার সুযোগ করার কথা বলেন, সালাউদ্দিন আহমদ বাংলাদেশে এসে রাজনীতি করছে, এই সুযোগটা আমি বলবো যে গণঅভ্যুত্থান তৈরি করে দিয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানটা যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবন, যাদের রক্তের বিনিময় হলো, তাদের প্রতি এই যে অবহেলা, তাদেরকে যে এই যে ইগনোর করে যাওয়া, এইটা আমরা এই সরকারের কাছ থেকে একদম প্রত্যাশা করি। ইমরান ইমন, আপনার এই প্রশ্নের মধ্যেই, আপনার বক্তব্যের মধ্যেই আমার মনে পড়ে আসলে যেই ছাত্র নেতারা বা যাদের ডাকে আমরা মাঠে ছিলাম,
এই সংগ্রামটাকে, এই গণঅভ্যুত্থানটাকে সফল করেছিলাম সকলে মিলেমিশে আসলে। এই তারা পরক্ষণে যখন আবার এই ছাত্রনেতার কথা আপনি বলছিলেন, তাদের একটা প্রত্যাশা ছিল, জুলাইয়ের একটা স্বপ্ন ছিল যে মানুষের প্রত্যাশা ন্যায় বিচার, ন্যায়ভিত্তিক দুর্নীতিপরায়ণ থেকে আমরা বেরিয়ে একটা সাম্যের বাংলাদেশ তৈরি করব, এই স্বপ্নই তো আমরা দেখেছিলাম। নিশ্চয়ই আমরা সকল আপনার অনৈতিক কর্মকাণ্ডে দূরে থাকার যে স্বপ্নপত্র ছিল, বাট পরক্ষণে আমরা দেখছি আজকে বিভিন্ন পত্রপত্রিকা আসছে, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার আসছে, এনসিপির নেতারা হোটেল ভাড়া নিয়ে পর্যন্ত ভাড়া দেয়নি। এই যে তাদের কাছে কি, যাদের ডাকে আমরা, যেই ছাত্রদের ডাকে মানে কি বলবো আমি, ব্যানার এই কোনো ইয়ে ছাড়া আমরা রাস্তায় নেমেছিলাম, আজকে তারা যখন নৈতিক অবক্ষয় ঘটছে আসলে, তখন কি তরুণরা, প্রশ্ন হচ্ছে আপনার কাছে, তো যেই তরুণরা রাজনীতিকে ঘৃণা করত, যেই তরুণরা রাজনীতি বিমুখ ছিল, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা আবার রাজনীতি আসার বা দেশকে গড়ার একটা স্বপ্ন দেখেছিল, বাট আপনার এই এনসিপির নেতাদের এই কর্মকাণ্ড এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে কিনা আসলে? আচ্ছা হীরা ভাই, এই আলাপটুকু বলার সময় আমি একটু পেছন থেকে কথাটা বললে আমার মনে হয় এটা বুঝতে সুবিধা হবে। জি জি। দেখেন, আমরা আবু তাহের ভাইরা, আমরা সবাই মিলে বিগত 15 বছর কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে সামনে থাকছি। জি। মানে বিভিন্ন রকমের হামলা মামলার শিকার হয়েছি আমি, সেভারাল টাইম আহত হয়েছি, ঠিক আছে, ছাত্রলীগের হাতে, পুলিশের হাতে, বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে আসছে। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের এই সময়ে যদি আমরা চিন্তা করি যে আমরা হয়তো বা একদমই ন্যাশনালি ওই রকম পরিচিত ফিগার হয়ে উঠতে পারি নাই আমাদের রাজনীতির একটা মানে সীমাবদ্ধতার কারণে বা নিবেদের সীমাবদ্ধতার কারণে। কিন্তু ওই সময় মাঠে, হীরা ভাই, আমরা যারা মাঠে ছিলাম, যদি বাংলাদেশে মোটা দাগে কিছু প্রতিষ্ঠিতশীল তরুণদেরকে আমরা রাজনৈতিক নেতৃত্বে দেখে থাকি, তাহলে আমি তাদের মধ্যে একজন, আমি দাবি করতে পারি, অন্যরা মানুষরা এটুকু তো দাবি করতে পারি। জি। এখন আজকে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এই যে সময় এতদিন ধরে রাজনীতি করে আসছেন, আমরা যদি একটু এনসিপির নেতারা তো সবাই বেশিরভাগই তরুণ, অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতৃত্বে আসছে। কিছু মানুষজন আগে থেকে নানা রকমের আন্দোলন সংগ্রামে ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল, রাজনৈতিক ভাবে ওইরকম সাউন্ড ছিল না। তা আমরা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে, আমি ধরেন 15, 16, 17 বছর ধরে রাজনীতি করে আসছি, জাতীয় রাজনীতিতে অল্প একটু ভূমিকা রাখার সুযোগ পেয়েছি, তাহলে আপনি কিসের ভরসায়, কিসের রাস্তায় এদের সাথে রাজনীতি করেন? এরা তো সব নষ্ট হয়ে গেছে, এরা সব জামাতি হয়ে গেছে, এইসব বলে। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমি একটা সম্ভাবনার জায়গাটা দেখে এর সাথে এখনো এই এনসিপিতে যুক্ত হওয়া এবং এখন এর সাথে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই যে একটা ঘটনা বললেন যে হোটেলের বিল পরিশোধ হয় না, নানা রকমের দুর্নীতির খবর আসে, আসলে এই খবরটা আমি যে ঘটনাগুলো বলছি, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আমাদের দল থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলমান আছে। তদন্ত চলাকালীন সময়ে সংশ্লিষ্ট নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার দায়িত্ব কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। তা আমরা যদি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি, আমাদের এই যে মূল্যবোধ, নৈতিক জায়গাটাকে যদি তৈরি করতে না পারি, এইটা আসলে পুরো সমাজের মধ্যে থেকে একটা প্রভাব পড়বে। আমরা আসলে এই সমাজের মানুষজনদেরকে নিয়েই দলটা করছি, সেই ক্ষেত্রে 2-4টা এরকম মানে ঘটবে না এটা বলা যাবে না, কিন্তু এইখানে প্রশ্ন থাকে যে আপনি সেটাকে অ্যালাউ করছেন কিনা, আপনি জানার পরে সেটাকে নিয়ে সেটাকে আরো প্রমোট করছেন কিনা। আমি এনসিপি জায়গা থেকে বলবো যে আমরা এটা প্রমোট করছি না। আমরা যখন জেনেছি যে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা সেটার প্রতিকার করার ব্যবস্থা নিয়েছি, সেটা প্রতিরোধ করার ব্যবস্থা নিয়েছি। এইটুকু আন্তরিকতা থাকাটাকে আমরা পজিটিভ দেখবো। এটাই হলো সম্ভাবনার জায়গা যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। এখন আমরা যদি দেখি যে আমার একটা নেতা চাঁদাবাজি করতেছে, আমরা পেছন থেকে আমার নেতাটা প্রমোট করছে, শেল্টার দিতেছে যে এটা চাঁদাবাজি না, এটা সমঝোতা, ওইটা সমস্যা। ঠিক আছে। জি, আমরা একটু কেমা আবুতার আপনার কাছে আসতেছে, এনসিপির মাধ্যমে যে সম্ভাবনা আসলে দেখছেন কিনা, আপনি কি মনে করছেন? আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ভিতরেই সম্ভাবনা ছিল, কিন্তু যখন ওই রাজনৈতিক দলটা গণতন্ত্রের জায়গায় স্বৈরাচার হয়ে ওঠে, ফ্যাসিবাদ হয়ে ওঠে, তখনই ওখানে মানুষের ভিতরে অসম্ভাবনার বিষয়টা জাগান দেয়। যে এখন এনসিপি ধরেন আপনার, ওনারা 11 দলীয় জোটগত অবস্থানে আছেন, কিন্তু ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা আলাদা আলাদা প্রোগ্রাম করে যাচ্ছেন, রোড মার্চ দিচ্ছেন, কিন্তু সেইখানে কিন্তু জামাত বা অন্যান্য দলগুলা দেয় নাই। বিএনপি দিছে, বা জামাতও প্রোগ্রাম দিচ্ছে মনে হয়, বা 2-1 দিনের ভিতরে দিবে, শুরু করতেছে। কিন্তু বিষয়টা হইল যে সকলে যারা বিরোধী দল আছেন এখন বর্তমানে, আমি মনে করি ওনাদের সকলের চিন্তা চেতনা থাকা উচিত দেশকেন্দ্রিক। কোন রাষ্ট্রের বা কোন গোষ্ঠীর এজেন্ডা হইয়া এই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে,
এইটা তারেক রহমান সরকার আর হতে দিবে না ইনশাল্লাহ। জি 5ই আগস্টের এই আপনি জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি জাদুঘর গণভবন যে নিশ্চয়ই সেখানে জানেন সেখানে হয়েছে, এখনো সেটা উন্মুক্ত করা হয়নি, কাজ শেষ বা সকল কিছু। ইতিমধ্যে এনসিপির নেতৃবৃন্দ আমরা দেখছি আপনার টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, আগামী 5ই আগস্টে প্রথমে এই 7 তারিখের মধ্যে ছিল, 5 তারিখের মধ্যে ছিল, জুলাইয়ের 5 তারিখের মধ্যে ওপেন করতে হবে, সেটি করেনি এখনো সরকার আমরা দেখছি। আবার আগামী মাসের 7 তারিখের মধ্যে আলটিমেটাম দিচ্ছে। আসলে এটিকে আপনি কিভাবে এটা আপনার কেন করছেন? কিছু কিছু জায়গায় কেনই কাজটি কিছু জিনিস সরকার এখনো কাজ জুলাইতে কি ভয় পাচ্ছে না সরকার না এরকম না কিছু? না, সরকার এই সরকারের তো আসছে ক্ষমতা জুলাইয়ের মানে ফসল, জুলাইয়ের ফসল এবং সকল রাজনৈতিক দলের ফসল। এইখানে ফ্যাসিবাদ বাদে জি। বাকি যতগুলা রাজনৈতিক দল আছে তাদের সকলেরই আন্দোলনের এটা ফসল। এই সরকার তারেক রহমান সরকার ঐক্যমতের সরকার, এটা আপনাকে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে এটা উন্মুক্ত করে দিচ্ছে না কেন? এইটা এখনো কাজ বাকি আছে, কিছু কিছু সরকারি কিছু কার্যক্রম বাকি কাজ আছে। বাকি থাকলে তো আর বিরোধী দল এটা নিয়ে এটা ইস্যু দাঁড় করে না। আবার আজকে স্মারকলিপির যে 6 দফা, তার মধ্যে একটি দফা হচ্ছে এটি 6 নম্বর দফাতে এটা আছে, আমি আপনাকে বলি 7 তারিখের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে ইতিমধ্যে সরকারকে। আপনারা জানেন এটা আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার ওনারা এটা পরিদর্শন করে আসছেন, ওনারা এটা দেখে আসছেন এটার পরিস্থিতি কি, জি। কার্যক্রম কি অবস্থা। ওনারা এটাকে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রূপেই এটা করবেন, জি। এটা ওপেন করে দিবেন জনগণের জন্য। ইমরান ইমন, এই বিষয়ে আপনি কি বলবেন? আর পাশাপাশি জুলাই নিয়ে যারা কটাক্ষ করছে এদের বিষয়ে আপনার মেসেজটা কি আচ্ছা, থাকবে? প্রথমত জুলাই স্মৃতি জাদুঘরের ব্যাপারটা আমি একটা জায়গায় একটা সেটেলমেন্ট হয়েছে বলে মনে করি। আমরা চাই যে এটা উন্মুক্ত হোক, বাংলাদেশের মানুষ জানুক, পরবর্তী প্রজন্ম জুলাই নিয়ে জানুক। মানে জুলাই নিয়ে আজকে যারা কটাক্ষ করছে তারাও যেন কটাক্ষ করার সুযোগ না পায়। মানে আমি বলবো যারা কটাক্ষ করছে তাদের কথা বলার আগে একটু বলি, আজকে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমাদের ডক্টর জাহিদুর রহমান, আমাদের আসলে জাহিদ ভাই বলে অভ্যস্ত, দীর্ঘদিন আমরা একসাথে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছি। তো জাহিদ ভাই আজকে বলেছে এটা 5 আগস্টের আগে সরকার 5 আগস্টের মধ্যেই উন্মুক্ত করবে, সরকারের সিদ্ধান্তটা জানিয়েছে। ওনার বক্তব্যটাকে আমি সরকারের সিদ্ধান্ত হিসেবে নিলাম। সো এটা আমরা একটা জায়গায় মনে করি সমাধান হয়েছে। সমস্যাটা হয়েছে যারা জুলাইকে ডিজোন করতেছে। আসলে আমি মনে করি যে ফ্যাসিবাদ, মানে আমরা বলি যে ফ্যাসিবাদ আসলে কি? তো আমাকে অনেকে প্রশ্ন করে আসলে এই শব্দটা একটা ব্যবস্থা, যে ফ্যাসিবাদ একটা ব্যবস্থা না, একটা চিন্তা ব্যবস্থা বলতে পারেন। এটা ব্যবস্থাকে দীর্ঘদিন ফ্যাসিবাদ মানুষের চিন্তা ভাবনা একদম নষ্ট করে দেয়। মানে আপনি ওই যে আমরা সেই হীরক রাজার দেশে সিনেমা দেখছি না, যন্তর মন্তর ঘরে যে মস্তিষ্ক পক্ষালোক যন্ত্র, তো ফ্যাসিবাদ হলো একটা মস্তিষ্ক পক্ষালোক যন্ত্র। আপনার মস্তিষ্কের মধ্যে যত রকমের নিজস্ব চিন্তা ভাবনা থাকে সেটাকে ধ্বংস করে দিয়ে তার চিন্তা রোপণ করে দেয়, এটা হলো ফ্যাসিবাদ। তো আমি মনে করি যে আওয়ামী লীগ এই মস্তিষ্ক পক্ষালোক যন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের যত সমর্থক পর্যন্ত আছে তাদের ব্রেন ওয়াশ করে দিতে পারছে এবং তার চিন্তা, তার বুলি মাথায় ঢুকাইতে পারছে। যে কারণে এই খুনি শেখ হাসিনা, এই ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা ওইখানে ইন্ডিয়ায় দিল্লিতে বসে ভারতের দালালি করছে আর বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে যা বলতেছে এটা হলো বুলবুলি পাখির বলি শিকার মতো, ওইটাই তাই বলতেছে। বেসিক্যালি এদের আসলে ন্যূনতম সেন্স নাই, ন্যূনতম বোঝাপড়া নাই যে এই যে যারা আসলে, মানে সেদিন দেখলাম মাহি নামে যে চিত্রনায়কের কথা, ওনার একটা ভিডিও আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছে, আমরা আসলে একজন শিল্পী হিসাবে দেখি না উনাকে, আমি স্বৈরাচারের দোসর হিসাবে দেখি, স্বৈরাচারের কর্মী হিসাবে দেখি। উনি বলতেছে যে এই আন্দোলনকারীরা নিজেদের অন্য মানুষের ছেলেদের খুন করেছে। এটা কত বড় অন্ধ মূর্খ, চোখ বন্ধ করে থাকা, মাথা এদের কিছু, মানে ব্রেন যে কিভাবে ওয়াস্ট হয়ে আছে দেখেন। সরকার দলীয় একজন সংসদ সদস্য যখন বলে এটা পুরো রোডম্যাপ করা, এই তখন এটা আবার ধরেন আমাদের জন্য খুবই লজ্জার ব্যাপার যে নীলুফার আপা যে কথাটা বলেছে একজন, এটা যদি ধরেন আওয়ামী লীগের এরকম ব্রেন ওয়াশ করা কোনো মানুষ বললে তাও ধরেন মানে না যে এরা আসলে এদের ব্রেন ওয়াশ হয়ে আছে। কিন্তু নীলুফার আপার মতো আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যখন এই কথাটা বলে, এর থেকে লজ্জাজনক ব্যবস্থা হয় না। এবং দুঃখজনক ব্যাপার হলো এরপরে আমরা বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখি নাই ওনার ব্যাপারে। আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের সভাপতি রাকিবকে, তিনি সাহসী ভূমিকা নিয়েছেন, এটার প্রতিবাদ জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন। কারণ উনি কারণ কি ধারণ করে রাকিব জুলাইয়ের মাঠে ছিল, জুলাইয়ের আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, আন্দোলনের সাথে আমাদের সাথে ছিল, যার ফলে রাকিব এটা ফিল করে জুলাই আমাদের কি ক্ষতিটা হয়েছে, আমরা কোথায় যে কি ব্যবস্থার মধ্যে দিয়ে এই জুলাই আন্দোলন সফল হয়েছে। নীলুফার আপারা মনে হয় মাঠে, আমরা একেবারে
একেবারে শেষ পর্যায়ে আছি ইমরান ইমন, আমি আপনার কাছে একটু আমি ছোট্ট সংক্ষিপ্ত 10 সেকেন্ডে আসলে একটা বিষয় আমাদের বাদ পড়ে যায় যদি না হয়। আপনি দেখেছেন গত ফ্যাসিবাদী আচরণভাবে গত শাসন ব্যবস্থায় একটা কাজ করতো, সেটা হচ্ছে আপনার 71-এর মুক্তিযুদ্ধের বিভৎসতা ঘটনাগুলো বেশি প্রায় বিভিন্ন মিডিয়াতে দেখাতো, এতে করে মানুষকে উজ্জীবিত করতো, দেখতো যে গণহত্যা কেমন ছিল বা পাকিস্তানিরা দেশ বিরোধী কেমন করতো। তা আমি এই 2 বছর হলো, এই 2 বছরের মধ্যে জুলাইয়ের যে প্রেক্ষাপটগুলো, জুলাইয়ের যে গণহত্যা মানুষ কিন্তু ভুলতে বসেছে, মানুষ কিন্তু ভুলে যাচ্ছে। সরকারের কি করণীয় এটা মানুষের, অন্তত আমাদের প্রচুর মিডিয়া আছে, সেই মিডিয়াগুলোতে এইটা প্রচার করার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। বিভৎসতা, আপনার ভ্যান গাড়িতে উঠিয়ে 7 জনকে পেট্রোল ঢেলে মেরে ফেলা, পুলিশের এফএসসি থেকে আপনার ফেলে দেওয়া, এই যে বিভৎসতাগুলো, এগুলো কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। এটা সরকারের কিছু এটা আসলে ইতিমধ্যে সরকার অলরেডি বিভিন্ন মিডিয়াতে অটোমেটিকলি দেখাচ্ছে, মিডিয়া প্রতিদিন কি ঘটনা ঘটেছে, আজকে 7 জুলাইতে কি ঘটনা ঘটেছে, এটা স্টেপ বাই স্টেপ প্রতিদিনই আসতেছে, আপনার একটার পর একটা চেঞ্জ হয়ে আসতেছে। আমি যেমন আপনার হলো 17ই জুলাইতে যে জানাজা দিলাম বাইতুল মোকাররমায়, আমরা যখন জানাজা দিয়ে আবু সাইদ মুগ্ধ 16 তারিখে গুলি করে মারলো, আমি তখন রোডে নামলাম, আপনারা সবাই জানাজা পড়ছেন, এক দফা জানাজা তো বাইতুল মোকাররমের সামনে করতে দিল না, আমরা তখন দাঁড়ায় গেছি, পল্টন মোড়ের দিকে প্রেস ক্লাবের দিকে হাঁটা শুরু করলাম, প্রেস ক্লাবের দিকে হাঁটা শুরু করার সময় আমি তখন দাঁড়ায় গেছি, ওইখানে গায়েবী জানাজা করলাম, আমি জানাজাটা পড়াইলাম, তখন সাথে সাথে যত মানুষ আসিল এই সবাই লইয়া মিছিল শুরু করলাম, এক দফা ওই দিনেই এক দফা আন্দোলন সূচনা করে দিলাম। তো এইগুলা প্রতিটা জিনিসই স্টেপ বাই স্টেপ আসবে। সেই জানাজা দেওয়ার পরে, সেই আন্দোলন নামার পরে আমার ডাইনে বামে আমাকে সুদ্ধা উঠাই নিয়ে যেতে চাইছিল, পুলিশে ধরে নিয়ে যেতে চাইছিল। যাক, আমার এই গণতন্ত্র মঞ্চের লোক ছিল, সাকিব ভাই ছিল, তখন আমরা একসাথেই ছিলাম সব, আমাদের ওই তরিকুল ইসলাম ছিল, তারপরে নূরের গণ অধিকার পরিষদের অনেকে ছিল, তারপর শাহজাহান নামে একটা ছেলে থাকতো আমার লগে, ও ছিল। ওরা জোর কইরা সবাই মিললে আমার পরে জোর কইরা টাইনা রাখছে, নাহলে আমাকে উঠাই নিয়ে চলে যাচ্ছিল। এমন ঘটনাও ঘটছিল সেই দিন। জি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই গণ অভ্যুত্থান বর্তমান বাস্তবতা। দুজন অতিথি কথা বলছেন, কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি কথা বলছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আলোচনা শেষে বলা যায়, জুলাই গণ অভ্যুত্থানের মূল্যায়ন ভিন্ন হতে পারে, কিন্তু একটা বেশি স্পষ্ট যে বড় রাজনৈতিক পরিবর্তনের প্রকৃত সাফল্য নির্ভর করে দীর্ঘমেয়াদী প্রভাবের উপর। প্রত্যাশা, অর্জন এবং সীমাবদ্ধতা সবকিছুরই নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন। গণতান্ত্রিক অংশগ্রহণ, জবাবদিহিতা এবং আইনের শাসন যত শক্তিশালী হবে, ততই একটি স্থিতিশীল আস্থাশীল রাষ্ট্র গড়ে তোলা সুদৃঢ় হবে। দর্শক, আজকের আলোচনার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড।